তাহলে বলছে সাম আর্টিস্ট whether by theoretical knowledge or by long practice can represent things by imitating their shapes and colors, and others do so by the use of the voice. সো ইমিটেশন বিভিন্ন ধরনের হতে পারে। কেউ কি করে, যারা আর্টিস্ট হয় তারা কি করে, পেইন্টের মাধ্যমে, রং তুলির মাধ্যমে কি করে, একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। কেউ তাদের কণ্ঠস্বরের মাধ্যমে ইমিটেট করে না, কেউ কুকুরের ডাক নাকি, কেউ হচ্ছে পাখির ডাক সুন্দর করে নকল করতে পারে কিনা, পারে তো নাকি? হুম, জি তাহলে স্যার। তারা ইমিটেট জি করে। স্যার। হ্যাঁ, কিন্তু বলছে এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে ইন দ্য আর্টস আই হ্যাভ স্পোকেন অফ দ্য ইমিটেশন ইজ প্রডিউস বাই মিনস অফ রিদম, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক, দিস বিং ইউজড আইদার সেপারেটলি অন ইট কম্বিনেশন। কখনো কখনো এই তিনটাকে কম্বাইন্ড আকারে দেওয়া হয়, কখনো সেপারেটলি ইউজ করা যেতে পারে। হুম, কেমন, দাস দ্য আর্ট অফ দ্য ফ্লুট অ্যান্ড অফ দ্য লায়ার কনসিস্ট অনলি ইন মিউজিক অ্যান্ড রিদম। তাহলে যখন আমরা ফ্লুটের মাধ্যমে বা লায়ার মানে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যখন আমরা কোনো কিছু ইমিটেট করার চেষ্টা করি, সেখানে থাকে হচ্ছে মিউজিক এবং রিদম। একইভাবে আমরা যে কোনো কিছুই আমরা ইমিটেট করতে চাই না কেন, দেয়ার আর সাম মিডিয়ামস, হ্যাঁ, যে আমরা কিছু মিডিয়াম ইউজ করে থাকি, যে মিডিয়ামগুলো কি করে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে। যেমন বিভিন্ন ধরনের এই যে আমরা যে সিনেমা নাটকগুলো দেখি, এখানে যে ক্যারেক্টার যারা মানে যারা হচ্ছে অ্যাক্টরস, তারা কি একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, তাই না? তাই বলছে দেখো, দ্য ইমিটেটিভ মিডিয়াম অফ ডান্সার্স ইজ রিদম অ্যালোন। তাহলে যখন আমরা ফ্লুটে যাচ্ছি সেখানে থাকে মিউজিক অ্যান্ড রিদম, যেখানে ডান্সাররা ইমিটেট করে সেখানে থাকে হচ্ছে শুধু রিদম, সেখানে আবার মিউজিক থাকে না। ফর ইট ইজ বাই দ্য ম্যানার ইন হুইচ দে অ্যারেঞ্জ দ্য রিদম অফ দেয়ার মুভমেন্ট দ্যাট দে রিপ্রেজেন্ট ম্যানস ক্যারেক্টার অ্যান্ড ফিলিং অ্যান্ড অ্যাকশন। গানের মাধ্যমে, বিশেষ করে যেগুলো নৃত্য হয়, সে রবীন্দ্রনাথ বা নজরুলের যে নৃত্য যে গানের সাথে তাল মিলিয়ে করা হয়, সেগুলো কি করা হয়, গানে যা বলা হয় সেইগুলো অঙ্গভঙ্গির মাধ্যমে কি করে, রিপ্রেজেন্ট করে না গান নাচগুলোতে? দেখছো কখনো রবীন্দ্রসঙ্গীতের সাথে বা নজরুল সঙ্গীতের সাথে নাচ দেখছো না? জি স্যার, জি কবিতার স্যার। আকারে হ্যাঁ, বলে আর কোনো বাজনা থাকে না। হ্যাঁ, কবিতার আকারে বলে বা বাজনাও থাকে অনেক সময়, সেখানে কি কি হয়, ছোট বাচ্চাদের দিয়ে নাচানো হয় না, নাচ করে। তাহলে তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে ওইটাকে রিপ্রেজেন্ট করে, মানে সব কিছু হচ্ছে কি ইমিটেট। তাহলে প্রথমে অ্যারিস্টটল বোঝাতে চাইলেন আমাদেরকে যে হোয়াট ইজ ইমিটেশন। ইমিটেশন কি, টু রিপ্রেজেন্ট আর কপি, হ্যাঁ, সামথিং থ্রু দেয়ার আর্ট। সেটা যদি সাউন্ড হয় তাহলে সাউন্ডের মাধ্যমে, যদি ছবি হয় তাহলে রং তুলির মাধ্যমে, এখন যদি সাহিত্য হয় সেখানে ওয়ার্ডের মাধ্যমে, তাই না, কবিতার মাধ্যমে যেগুলো রিপ্রেজেন্ট করা হয়। দ্য ফর্ম অফ আর্ট দ্যাট ইউজেস ল্যাঙ্গুয়েজ অ্যালোন। তাহলে দেখো ডান্সে কি করা হয়, শুধুমাত্র রিদম ইউজ করে, আর ফ্লুট বা লায়ারে কি নির্দেশ করে, মিউজিক অ্যান্ড রিদম। হুম, আর হচ্ছে আর্টিস্টরা কি করে, এখানে তারা শেপস অ্যান্ড কালার্স এগুলো ব্যবহার করার মাধ্যমে তারা রিপ্রেজেন্ট করে। কিন্তু দ্য ফর্ম অফ আর্ট দ্যাট ইউজেস ল্যাঙ্গুয়েজ অ্যালোন হোয়েদার ইন প্রোজ আর ভার্স, অ্যান্ড ভার্স আইদার ইন মিক্সচার অফ মিটার্স অর ইন পার্টিকুলার কাইন্ড। আমরা জানি তো যে কিছু কিছু ভার্স আছে, কবিতা আছে যেখানে রাইম বা রিদম আছে, আর কিছু আছে ব্ল্যাঙ্ক ভার্স, তাই না, যেখানে কোনো এন্ড রাইম নাই। তো এইভাবে আমরা কি করি, কবিতা হোক বা হচ্ছে প্রোজের মাধ্যমে হোক, কি করি, হ্যাজ আপ টু দ্য প্রেজেন্ট বিন উইদাউট আ নেম, মাঝে মাঝে কোনো নাম দেওয়া হয়নি এ পর্যন্ত। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যা কিছু রিপ্রেজেন্ট করে থাকি, বলছে দ্য ফর্ম অফ আর্ট দ্যাট ইউজেস ল্যাঙ্গুয়েজ অ্যালোন হ্যাজ আপ টু দ্য প্রেজেন্ট, হ্যাজ আপ টু দ্য প্রেজেন্ট বিন উইদাউট আ নেম, তাদের কোনো নাম দেওয়া হয়নি। তাহলে আমরা যখন রিদমের সাথে সাথে নাচছি তখন সেটাকে বলছি ডান্স, তাই না? তারপর হচ্ছে আমরা যখন রং তুলি দিয়ে আঁকছি তখন সেটা বলা হচ্ছে আর্ট বা পিকচার বা ইমেজ। কিন্তু ওয়ার্ড দিয়ে এ পর্যন্ত আমরা যা কিছু রিপ্রেজেন্ট করেছি তাকে এ পর্যন্ত কোনো নাম দেওয়া হয়নি। হ্যাঁ, তাহলে আমাদের এখন নাম দিতে হবে, তাই না? তো এখানে কিছু রেফারেন্স আছে, যে রেফারেন্সগুলো আমরা আর কি পড়বো না, কারণ ওগুলো রেফারেন্স পড়ে ওই কাহিনী গল্পগুলো যাওয়ার মতো ব্যাপার নেই। আমরা শুধু মূল টপিকটা বোঝার চেষ্টা করবো এখানে কি বলা হচ্ছে। যেমন বলা হচ্ছে, ফর উদাহরণ হচ্ছে, ফর উই হ্যাভ নো কমন নেম দ্যাট উই ক্যান অ্যাপ্লাই টু দ্য প্রোজ মাইমস অফ সফরন অ্যান্ড জেনাক্রাস অ্যান্ড দ্য সক্রেটিস ডায়ালগস। তাহলে এই যে এরা যে মাইম লিখেছে এদের আসলে কোনো নাম দেওয়া যাচ্ছে না। অর টু কম্পোজিশন এমপ্লয়িং আয়াম্বিক ট্রাইমিটার্স অর এলিজিয়া কাপলেটস অর এনি আদার মিটার্স অফ দিস টাইপ।
We can say only that people associate poetry with the meter employed and speak for example of elegiac poets or epic poets. তো আমরা শুধু কিছু কিছু নাম দিয়েছি, কাউকে বলছি এলিজিয়াক পয়েট যদি পয়েমটা হয় এলিজি, আর যদি এপিক হয় তাহলে বলছি এপিক রাইটার, কিন্তু আসলে এদের টোটাল কোনো নাম আমরা দিতে পারিনি। দে কল দেম পয়েটস, আর যারা এগুলো লেখে তাদেরকে বলা হয় পয়েটস। হাউএভার নট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট দে আর মেকিং ইমিটেশন, তাহলে তারা ইমিটেশন করছে বলেই যে আমরা তাদেরকে পয়েট নাম দিচ্ছি তা নয়, বাট ইনডিসক্রিমিনেটলি ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট দে আর রাইটিং ইন মিটার। তারা কি ইমিটেট করছে কি না করছে সেটা আমাদের মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হলো তারা লেখার সময় যেহেতু রাইম রিদম বা মিটার ইউজ করছে, এই জন্য তাকে আমরা বলছি হচ্ছে পয়েট। কারণ কি পয়েটদের রাইটিংয়ে কি থাকে, গদ্য থাকে না পদ্য, পদ্য থাকে, রিদম থাকে না স্যার? হ্যাঁ রিদম, তাই তো, রাইম বা রিদম থাকে। একই তথ্য, মনে করো একই জিনিস তুমি রিপ্রেজেন্ট করতে যাচ্ছ, কিন্তু একজন লিখেছে প্রোজে যেখানে কোনো রাইম নাই, রাইম স্কিম নাই, যেখানে কোনো রিদম নাই, জাস্ট আমরা কি পাচ্ছি, কিছু গদ্য সেন্টেন্স পাচ্ছি একটা। অথবা একই জিনিস আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেমন লাভ, তাই না? লাভ একটা টপিক মনে করো, সেটার জন্য আমরা অনেক কবিতা পড়েছি। যেমন আমরা ইদানিং একটা কবিতা পড়েছি, অ্যান্ড্রু মার্ভেলের কবিতা পড়লাম আমরা, তার ডেফিনেশন জি অফ লাভ স্যার। পড়া হয়েছে না, ডেফিনেশন অফ লাভ। জি স্যার, ওইটা পড়া। হ্যাঁ, তাহলে ওখানে তিনি ভালোবাসার সঙ্গটা একরকম তুলে মানে ধরেছেন। ওদিকে জন ডানের আমরা পড়েছি একটু, মানে কি সানরাইজিং, তাই না, বা গুড মরো বা এগুলো পড়েছি। এখানেও লাভ নিয়ে কথা বলছে, এরা হচ্ছে মিটার ব্যবহার করেছে, রিদম রাইম ইউজ করেছে। কিন্তু যখন আমরা লাঞ্ছন পড়ছি তখন ওখানে কি মিটার রিদম আছে? লাঞ্ছন বলো নাই। নাই, তাহলে ওখানে, তাহলে ওটা এক ধরনের লেখা, এটা এক ধরনের লেখা। তার মানে যখনই আমরা ভার্স প্রয়োগ করছি বা হচ্ছে মিটার বা রাইম ইউজ করছি, তারা কি ইমিটেট করছে সেটা আমার মূল উদ্দেশ্য না। তারা ভার্স ইউজ করছে মানে, মিটার ইউজ করছে মানে আমরা তাদেরকে বলবো তারা পয়েট। For it is customary to describe as poets even those who produce medical and scientific works in verse. এমনকি যারা ডাক্তার বা যারা মেডিকেল বা সায়েন্টিফিক ওয়ার্ক নিয়ে ব্যস্ত, তারা যদি ভার্সে লেখে তাদেরকেও আমরা পয়েট বলছি। ঠিক আছে তো? তাই বলছে যেমন ইয়েট হোমার অ্যান্ড বলছে এমপিডোকলস হ্যাভ নাথিং ইন কমন এক্সেপ্ট দেয়ার মিটার। হোমার হচ্ছে সাহিত্যিক আর এমপিডোকলস হচ্ছে ফিলোসোফার, কিন্তু তারা যেহেতু মিটারে লিখেছে, দুইজনকে আমরা বলছি হচ্ছে পয়েট। তাই বলছে দেখো, হোয়াইল ইট ইজ রাইট টু কল দ্য ওয়ান পয়েট, যেখানে হোমারকে পয়েট বলা উচিত ছিল, অ্যান্ড দ্য আদার শুড রাদার বি কল্ড আর ন্যাচারাল ফিলোসোফার দেন আ পয়েট, আর আরেকজনকে ফিলোসোফার বলার কথা ছিল। কিন্তু আসলে দুইজনই যেহেতু মিটারে লিখছে, আমরা তাদেরকে কি কি নাম দিচ্ছি, পয়েট নাম দিয়ে দিচ্ছি। তাদের পারপাসটা আমরা বুঝতেছি না। ইন দ্য সেম ওয়ে অ্যান অথর কম্পোজিং হিজ ইমিটেশন ইন মিক্সচার অফ অল দ্য মিটার্স, হ্যাঁ, ক্যামেরন ডিড ইন হিজ সেন্টিওর, যেমন র্যাপসোডি এনজয়িং জাস্ট অ্যাজ আ মিক্সচার, মানে কেউ আবার করছে কি ওর ভিতরে মিক্স করেছে, মিক্সার অফ অল দ্য মিটার্স, উড অলসো হ্যাভ টু বি কল্ড আ পয়েট, তাকে আমরা পয়েট বলবো। তার মানে কি, পয়েট বলার একটাই শর্ত হলো কি বলো, দ্যাট ইউ হ্যাভ টু রাইট ইন ভার্স, নাকি? সো হোয়াট এভার মে বি দ্য টপিক, হোয়াট এভার মে বি দ্য থিম, or whatever may be the subject, that doesn't matter whether we'll call him poet or writer. If there is the use of meter, we must call the writer as poet. এখানে সেটাই বোঝাতে হলো অ্যারিস্টটল, মানে অ্যারিস্টটল খুব রাগ করে বলেছে, তাই না? যেমন আমাদের দেশে তুমি বাংলায় পড়ছো না অ্যাকাউন্টিংয়ে পড়ছো না ম্যানেজমেন্টে পড়ছো, সেটা সমস্যা না, তুমি পরীক্ষায় পাশ করলে তুমি উর্দু পড়লেও ব্যাংকের ম্যানেজার হয়ে যাবা, এরকম না ব্যাপারটা? কিছুদিন আগে ছিল না আমাদের ওই যে গবেষণা কেন্দ্র, হ্যাঁ, যে মানে কি বলবো ওটাকে, ভূ উপগ্রহ গবেষণা কেন্দ্র, এইগুলোতে কাদেরকে বসানো হয়েছিল? এক কৃষিবিদকে বসানো হয়েছিল, বুঝতে পারছো? জি স্যার, দেখছিলাম। হ্যাঁ, তাহলে হয় তা ওইরকম একটা ব্যাপার, যে সবাইকে কি আর পয়েট বললে হবে? ভার্স থাকলে কি আসলে পোয়েট্রি বা পয়েট হবে, নাকি তার ভিতরে অন্য কিছু থাকতে হবে? যেটা আমরা পড়বো দ্য স্টাডি অফ পোয়েট্রি বা এরকম কিছু আছে না তোমাদের ইয়াতে লিঙ্গুইস্টিকে, এই লিঙ্গুইস্টিক বলছে এটা ক্রিটিসিজমে আর কি কি পয়েন্ট আছে? লিলিকার ব্লাড আছে, তারপরে হলো অ্যাপোলজি ফর পোয়েট্রি, তাই না? তারপর হচ্ছে শেক্সপিয়ার, প্রিফেস টু শেক্সপিয়ার, প্রিফেস টু লিরিক্যাল বায়োগ্রাফি, লিটারেচার। আচ্ছা, তো এইগুলোতে আমরা এগুলো দেখবো যে পোয়েট্রির বিষয়টা আসলে কি। এরপর এগেইন দেয়ার আর সাম আর্টস হুইচ মেক ইউজ অফ অল দ্য মিডিয়া আই হ্যাভ মেনশন। কী কী মিডিয়া? কিছু কিছু আর্ট আছে যেখানে রিদম আছে, মিউজিক আছে, ফর্মাল মিটার আছে, সবই আছে। সাস আর ডিথিরাম্বিক অর নোমিক পোয়েট্রি,
যেমন আমরা বলতে পারি ডিথিরাম্বিক অর নোমিক পোয়েট্রি, অথবা বলতে পারি ট্র্যাজেডি আর কমেডি। দে ডিফার হাইভার ইন দ্যাট দ্য ফার্স্ট টু ইউজ অল দিস মিডিয়া টুগেদার, ডিথিরাম্বিক অ্যান্ড নোমিক পোয়েট্রি এইগুলোতে এইগুলো সবই ইউজ করা হয়, কিন্তু ট্র্যাজেডি এবং কমেডিতে কী করা হয়, হোয়াইল দ্য লাস্ট টু ইউজ দেম সেপারেটলি ওয়ান আফটার অ্যানাদার। তাহলে ডিথিরাম্বিক অ্যান্ড নোমিক যে পোয়েট্রিগুলো আছে এরা কী করে, এর ভিতরে রিদম, মিউজিক, ফর্মাল, মিটার সব কিছু ইউজ করে, কিন্তু ট্র্যাজেডি এবং কমেডি কখনো কখনো ইউজ করে, কখনো কখনো ইউজ করে না, তবে তারা সেপারেটলি ইউজ করে থাকে। কেমন? যেমন যখন ড্রামা বা স্টেজে যখন নাটক উপস্থাপন করা হয় তখন কি মিউজিক থাকে না বলতো? তখন তো মিউজিক থাকে নাকি? হ্যাঁ, কিন্তু স্যার। সেই মিউজিক কি যারা ক্যারেক্টার বা যে রিপ্রেজেন্ট করছে তারা করে, নাকি পাশে এমনি মিউজিক বাজানো হয়? পাশে বাজানো হয়। হ্যাঁ, এটা সেপারেটলি, তাই না? কিন্তু যখন তুমি একটা, এই যে আমার সোনার বাংলা তুমি যখন গাচ্ছ, তখন মিউজিক বা যে হচ্ছে যে টোন বা রিদম বা এটা যে মানে কি বলে মিউজিক্যাল যে ওয়ে, এটা কি গানের সাথে রিলেটেড না একসাথে? এটা কিন্তু গানের সাথে রিলেটেড, তাই না? একসাথে। তাই বলছে বলছে দিস দেন হোয়াট আই মিন বাই দ্য ডিফারেন্স বিটুইন দ্য আর্টস অ্যাজ ফার অ্যাজ দ্য মিডিয়া অফ রিপ্রেজেন্টেশন আর কনসার্ট। অতএব এখানে তিনি পার্থক্য দেখালেন বিটুইন দ্য আর্টস, বিভিন্ন আর্টের মধ্যে পার্থক্য। আর্ট তো আর এক ধরনের না। আর্ট কি এক ধরনের বলো তো? আর্ট বলতে আমরা কি বুঝি বলো তো? আর্ট কি কি? যেমন হচ্ছে মাটি দিয়ে, আর্ট বলতে ক্রিয়েটিভিটিকে হ্যাঁ, ফুটিয়ে তোলা। সেটা হচ্ছে সঙ্গীতের মাধ্যমে হোক, তাই না? তারপর হচ্ছে তোমার ওই যে স্কাল্পচারের মাধ্যমে হোক, তারপর হচ্ছে ড্রয়িংয়ের বা পেন্টিংয়ের মাধ্যমে হোক, তাই না? তারপর হচ্ছে গানের মাধ্যমে হোক, তো যেটাই হোক সবই কিন্তু কোনো না কোনো আর্ট। কিন্তু সব আর্ট কি এক ধরনের বলো? সব আর্টেরই উদ্দেশ্য কিন্তু ইমিটেশন করা। কিন্তু পয়েটিক ইমিটেশন কি, সব আর্টকে কি আমরা পয়েটিক ইমিটেশন বলবো বলো? সব আর্টকে কিন্তু আমরা পয়েটিক ইমিটেশন বলবো না, তাই না? তাহলে না হ্যাঁ, স্যার। যে পেইন্ট করছে সে ওই ধরনের আর্ট নিয়ে কাজ করছে, যে হচ্ছে ডান্স করছে সে এক ধরনের কাজ নিয়ে করছে, সবাই কিন্তু রিপ্রেজেন্ট করছে, সবাই ইমিটেট করছে, কিন্তু তাদের ধরনটা ভিন্ন। অতএব সেটাই আমি বোঝাতে চাইলাম। তাই একটা অ্যারিস্টটল বলছে যে দিস দেন আর হোয়াট আই মিন বাই দ্য ডিফারেন্স বিটুইন দ্য আর্টস অ্যাজ ফার অ্যাজ দ্য মিডিয়া অফ রিপ্রেজেন্টেশন আর কনসার্ন। তাহলে এখন আমরা যাব অবজেক্টিভস অফ পয়েটিক ইমিটেশন। তাহলে আমরা পয়েটিক ইমিটেশন কোনটাকে বললাম? যেখানে কি থাকবে, রিদম থাকবে, মিউজিক থাকবে, ভার্স। এই যে তিন, তাই তো? রিদম, মিউজিক অ্যান্ড স্যার ফর্মাল মিটার। হ্যাঁ বলো। বলছি অ্যারিস্টটল কি এখানে মানে তথাকথিত প্রথাগুলোকে উপস্থাপনের মাধ্যমে ওদেরকে মক করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তোমরা যেভাবে দেখো আসলে সেটা না, তার তিনি একটা ফরম্যাট আনতে যাচ্ছে, মানে সবকিছু একটু গুছিয়ে একটা ফরম্যাট। মানে অ্যারিস্টটলের অবদান নেই কোথায় বলো? অ্যারিস্টটলের অবদান নেই কোথায়? হ্যাঁ, সায়েন্স, তাই তো? তারপর হচ্ছে পলিটিক্স, তারপর হচ্ছে লিটারেচার, মানে সব শাখাতে তার বিশেষ অবদান আছে। আচ্ছা, এবার আসি দ্য অবজেক্টস অফ পয়েটিক ইমিটেশন। তাহলে পয়েটিক ইমিটেশনের অবজেক্টগুলো কি? এখানে আমরা দেখো যে আলোচনা কিন্তু অনেক, কিন্তু কথাগুলো কিন্তু অল্প। বলছে সিন্স ইমিটেটিভ আর্টিস্ট রিপ্রেজেন্ট ম্যান ইন অ্যাকশন। দেখো তাহলে ইমিটেটিভ আর্টিস্টদের কাজ হলো কি? ম্যান ইন অ্যাকশনকে রিপ্রেজেন্ট করা। ম্যান ইন অ্যাকশন কি? মানে একজন মানুষ, হ্যাঁ, ক্যারেক্টারকে মানে আমি বোঝাতে। একজন মানুষকে যেভাবে দেখবো সেভাবে যেমন একজন ভিক্ষুক, এখন আমাকে একটা দায়িত্ব দেওয়া আছে, তোমাকে ভিক্ষুকের পার্ট করতে হবে, তাই না? ভিক্ষুকের পার্ট করতে হবে। তাহলে ভিক্ষুকের পার্ট কি? তাহলে আমি ওই রকমভাবে পার্ট করবো, রিপ্রেজেন্ট করবো ওই মানুষটাকে, তাই না? তার মতো করে ড্রেস করবো, তার মতো করে কথা বলবো, তার মতো করে চলবো। এইগুলো হচ্ছে কি ইমিটেটিভ আর্টিস্টদের কাজ, একজন মানুষকে রিপ্রেজেন্ট করা। মেন হু আর নেসেসারিলি আইদার অফ গুড অর ব্যাড ক্যারেক্টার, ফর অল পিপল ডিফার ইন দেয়ার মোরাল নেচার অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ দেয়ার গুডনেস অর ব্যাডনেস। তাহলে ব্যাড পিপল কি আর গুড পিপল কি? সবাই তার মোরাল গুডনেস বা ব্যাডনেসের উপরে আমরা তাকে খারাপ বা ভালো বলবো, তাই না? কিন্তু আমরা করি কি, আমরা ব্যাড লোককেও রিপ্রেজেন্ট করি, আবার গুড লোককেও রিপ্রেজেন্ট করি। আমাদের সিনেমা নাটকগুলো আছে না, কেউ নায়কের ভূমিকা পালন করে, আবার কেউ কি ভিলেনের ভূমিকা পালন করে, তাই না? রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, তাই বলছে যে পিপল ডিফার ইন দেয়ার মোরাল নেচার অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ দেয়ার গুডনেস অর ব্যাডনেস। ক্যারেক্টার্স অলমোস্ট অলওয়েজ ফল ইনটু ওয়ান অর আইদার অফ দিস টাইপ। তাহলে হয় আমরা একজনকে গুড বলি আর না হয় ব্যাড বলি। এটা কিসের উপর ডিপেন্ড করে? তার ক্যারেক্টারের মধ্যে কতটুকু গুডনেস বা ব্যাডনেস আছে তার উপর ডিপেন্ড করে। দিস মেন মাস্ট বি রিপ্রেজেন্টেড আইদার অ্যাজ বেটার দ্যান উই আর, অর ওর্স, অর অ্যাজ দ্য সেম কাইন্ড অফ পিপল অ্যাজ আওয়ার সেলভস।
তাহলে আমরা তিনভাবে কিন্তু মানুষকে রিপ্রেজেন্ট করতে পারি, তিনভাবে। কিভাবে? হয় তারা যেমন তার থেকে বেশি মাত্রায় উপস্থাপন করা, অথবা তারা যেমন তার থেকে খারাপভাবে উপস্থাপন করা, অথবা তারা যেমন তেমনভাবেই উপস্থাপন করা, তাই না? তাই কয় প্রকার বললো? প্রথমে দেখো বলছে দিস মেন মাস্ট বি রিপ্রেজেন্টেড আইদার বেটার দ্যান উই আর, অথবা ওর্স দ্যান উই আর, অথবা অ্যাজ দ্য সেম কাইন্ড অফ পিপল অ্যাজ আওয়ার সেলফ। এইভাবে। তাহলে আমি মাঝে মাঝে দেখা যাচ্ছে তোমার ওই যে কিছু কিছু নায়ক আছে না, নায়কদেরকে এমনভাবে তুলে ধরা হয় তারা যেন পুরো মানে কি বলবো, সে সাইকেল চালাতে পারতো, হঠাৎ করে দেখলাম সে প্লেন চালাচ্ছে। এরকম হয় না যে নায়করা সব পারে? চেষ্টা জলসা নায়িকারা পারে। হ্যাঁ, নায়িকারা, ওরে বাবা বাবা, দেখা যাচ্ছে সে সাইকেল চালাতে পারে না, হঠাৎ করে দেখি সে সাইকেল তার চালিয়ে কি নায়ককে বাঁচিয়ে দিচ্ছে নাকি। আর ওরা এত ভালো হয়, মানে শত্রুর সামনেও যদি তার ক্ষতি করে তাও তারা ক্ষমা করে দেয়, এত ভালো। মানে মানে তারা, হ্যাঁ, তারা হচ্ছে মানে কি বলবো, লাইক না, কেমন জানি একটু মানে হয় একদম বেশি, যে খারাপ তো সে জন্মের খারাপ, ঠিক আছে না বাংলা কথা, আর যে ভালো তো সে, তাকে এমন ভালো দেখানো হচ্ছে যেন সে দেবতা হয়ে গেছে। এরকম আসলে আমাদের উচিত কি, যে যেমন তাকে সেভাবে দেখানো সাহিত্যকর্মের মাধ্যমে। হুম, তো এখানে সেটা বলা হয়েছে। তো বুঝতে থাকো, দাস অ্যামং দ্য পেন্টার্স পলিগনোটাস রিপ্রেজেন্টেড হিজ সাবজেক্ট অ্যাজ বেটার। তাহলে এই পেন্টার যে হচ্ছে পলিগনোটাস নাম, সে তার সাবজেক্টকে বেটার হিসেবে উপস্থাপন করছে। অন্যদিকে পৌস্থান অ্যাজোর্স, হোয়াইল ডিওনিসাস পেইন্টেড দেম জাস্ট অ্যাজ দে ওয়ার। তার মানে এক একজন পেইন্টার তার নিজস্ব কোয়ালিটি অনুসারে তার যা দেখেছে সেটাকে কি করেছে, আরও বেশি ভালো করে অথবা খারাপভাবে, নাকি যেমন যেটা সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। It is clear that each of the kinds of imitation I have referred to will admit of these variations, and they will differ in this way according to the differences in the objects they represent. Such diversity may occur even in dancing and in music for the flute and the lyre. কারণ কি, মনে করো আয়ুব বাচ্চার গান যদি আমি এখন একটা নারী কণ্ঠে গাওয়াতে চাই, তাহলে কি আয়ুব বাচ্চার মতো হবে? বলো। এখন যারা মনে করো লালন সঙ্গীত গায়, তাদের দ্বারা কি রবীন্দ্রসঙ্গীত গাওয়ানো যাবে? বলো তো। জানেন স্যার, অদ্ভুত কম্বিনেশন হয়েছে। হ্যাঁ, মানে মিলবে না। হ্যাঁ, মানে বিষয়টা হলো যে কথাগুলোর সাথে মানে মানে সেই যে টোন বা যে রিদম, সেটা মিলবে না। মনে করো যে লালন সঙ্গীত গায়, হ্যাঁ, যে যে গায়ক লালন সঙ্গীত করে থাকে, তাকে যদি রবীন্দ্রসঙ্গীত দেওয়া হয়, আরে বা বিপদ হয়ে যাবে, তার গলায় সেটা মানাবে না। এখন জেমসকে যদি বলা হয়, তাই তো আমাদের জেমস, তাকে যদি বলা হয় তোমাকে নজরুল সঙ্গীত গাইতে হবে, হবে তার মতো করে টান দিবে, সে দিবে না। তো ওই রকম আর কি বিষয়টা। তাই বলছে যে কবিতা আপনি গাইবে স্যার। যে যাকে যেমনটা সেরকম যদি না করতে দেওয়া হয় তাহলে ওটা আসলে মানে অদ্ভুত লাগে। তাই বলছে আই হ্যাভ রেফার্ড, গেল কি, সাচ ডাইভার্সিটিস মে অকার ইভেন ইন ডান্সিং অ্যান্ড ইন মিউজিক ফর দ্য ফ্লুট অ্যান্ড লায়ার, দে অকার অলসো ইন দ্য আর্ট দ্যাট ইজ বেসড অন ল্যাঙ্গুয়েজ। তাহলে ওইরকম ফ্লুট, লায়ার বা মিউজিক এগুলোর ক্ষেত্রে যদি ঘটে, তাহলে ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। whether it use prose or verse unaccompanied by music. Homer, for example, depicts the better types of men. হোমার কি করেছে, বেটার টাইপ অফ মেনকে নিয়ে তিনি আলোচনা করেছেন। অন্যদিকে ক্লিওফোন নর্মাল টাইপ। অন্যদিকে হোয়াইল হেজিমন অফ মানে থাসুস, দ্য ফার্স্ট রাইটার অফ প্যারোডিজ, অ্যান্ড নিকোচার্স, দ্য অথর অফ দ্য ডিলাইট, শো দেম ইন আ ব্যাড লাইট। মানে তিনি ওই উদাহরণগুলো আমাদের জানা নেই, ওগুলো দরকার নেই। আমরা শুধু এটা খেয়াল রাখি যে তিনি একটা কথা বলতে চাইলেন যে রিপ্রেজেন্টেশন তিন ওয়েতে হতে পারে। যে রিপ্রেজেন্ট করে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসারে তিনভাবে সে রিপ্রেজেন্ট করতে পারে। এইখানে আমরা যদি একটু আগে এসে দেখে বলছে দিস ইজ দ্য ডিফারেন্স দ্যাট মার্কস দ্য ডিস্টিংশন বিটুইন কমেডি অ্যান্ড ট্র্যাজেডি। ফর কমেডি এইমস অ্যাট রিপ্রেজেন্টিং মেন অ্যান্ড ওর্স দেন দে আর নাওয়াডেজ ট্র্যাজেডি অ্যাজ বেটার। এইখানে একটু খেয়াল করো। তাহলে কমেডিতে একজন মানুষকে কী হিসাবে রিপ্রেজেন্ট করা হয়? ওর্স হিসাবে, মানে তাকে নিয়ে হাস্যরসাত্মক ওয়েতে তুলে ধরা হয়। আর ট্র্যাজেডিতে কী করা হয়? বেটার কাইন্ড অফ পিপলকে তুলে ধরা হয়, তাই না? যে যারা হচ্ছে ভালো, তাদের হয়তো বা কিছু ছোটোখাটো ভুলের জন্য তাদেরকে কি করা হচ্ছে, তাদের ক্ষতির শিকার হচ্ছে, বা তারা সমাজে কি হচ্ছে, ঘৃণিত হচ্ছে, বা তাদের
পতনটা হয়ে যাচ্ছে। যেমন আমরা ইডিপাস পড়েছি, ইডিপাস কি খারাপ লোক বলো তো? স্যার ভালোই তো। ভালো লোক, তাই না? আর অন্যদিকে আমরা যে ইয়া পড়েছি, মনে করো অ্যাজ ইউ লাইক ইট পড়েছি, ওখানে যেমন ওখানে ভালো লোককে ভালো লোক স্যার হলো ওরল্যান্ডো, আর অলিভার হলো খারাপ। খারাপ, তাই তো? হ্যাঁ। তা ওখানে ওখানে কি আমরা কোনো মানে কাউকে খুব মানে যেমন অ্যাজ ইউ লাইক ইট আর হচ্ছে এডিপাসকে যদি কম্পেয়ার করো, সিরিয়াস কোনটা সবচেয়ে বেশি? সিরিয়াস ড্রামা কোনটা? ইডিপাস। স্যার সিরিয়াস সিরিয়াস যার ভিতরে কিন্তু কোনো রকম কোনো হাস্যরসাত্মক বা এরকম কিছু বিষয় নেই, তাই না? অতএব এটা হচ্ছে একজন গুড মানুষকে পতন দেখাচ্ছে এবং সুন্দরভাবে সিরিয়াস। আর অন্যদিকে অ্যাজ ইউ লাইক ইট বলো, আর্মস অ্যান্ড দ্য ম্যান বলো, এই যে কমেডিগুলো, অন্যদিকে যদি আমরা আবার বলি হচ্ছে রাইডার্স টু দ্য সি, ওখানে কোনো কমিক এলিমেন্ট আছে? রাইডার্স টু দ্য সি পাইনি। ওটাও কিন্তু ট্র্যাজেডি। না স্যার। অতএব ট্র্যাজেডিতে মেনলি সিরিয়াস এবং বেটার কাইন্ড অফ পিপলকে তুলে ধরা হয় বা রিপ্রেজেন্ট করা হয়, অন্যদিকে কমেডিতে ওর্স কাইন্ড এবং অনেকটা ফানি বা হিউমারাস ওয়েতে তুলে ধরা হয়। এগুলো তিনি বলতে যাচ্ছেন এখানে। তারপরে কি বলেছে 3 নম্বরে? তাহলে আমরা প্রথমে দেখলাম যে পয়েটিক ইমিটেশন কি, মানে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মিউজিক এবং রিদমের কম্বিনেশনে আমরা যে জিনিসটা তুলে ধরবো সেটাই হচ্ছে পয়েটিক ইমিটেশন। পয়েটিক ইমিটেশনের অবজেক্টিভ কি? পয়েটিক ইমিটেশনের অবজেক্ট হলো রিপ্রেজেন্ট করা মানুষকে। আর রিপ্রেজেন্ট কয়টা ওয়েতে হবে বলো তো? তিনটা হচ্ছে। তিনভাবে। দেখো, কথা বলছি অনেকগুলো কিন্তু আমাদের মূল কথা কিন্তু খুবই অল্প। হ্যাঁ, এবার হচ্ছে পয়েটিক ইমিটেশনটা করবো কিভাবে আমরা, দ্য ম্যানার অফ পয়েটিক ইমিটেশন হচ্ছে দেয়ার রিমেইনস দ্য থার্ড পয়েন্ট অফ ডিফারেন্স ইন দিস আর্টস, দ্যাট ইজ দ্য ম্যানার ইন হুইচ ইস কাইন্ড অফ সাবজেক্ট মে বি রিপ্রেজেন্টেড। তাহলে কাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো? ফর ইট ইজ পসিবল ইউজিং দ্য সেম মিডিয়াম টু রিপ্রেজেন্ট দ্য সেম অবজেক্ট ইন দ্য ভ্যারাইটি অফ ওয়েজ। ওই যে বললাম যে আমরা মিডিয়াম একটা ইউজ করছি কিন্তু আমরা ভ্যারাইটিস ওই ওয়েতে আমরা উপস্থাপন করছি। যেমন লাভ, এই যে বললাম যে, বা হচ্ছে আমরা বলতে পারি কি হিরোইজম, বা হচ্ছে প্যাট্রিয়টিজম, তাই না? এগুলোকে আমরা তুলে ধরতে পারি কিভাবে? যেমন আমরা দ্য প্যাট্রিয়ট কবিতাটা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, পড়েছিলাম না ওখানে স্যার। কিসের কি নিয়ে কথা বলা হয়েছে? প্যাট্রিয়টিজম নিয়ে কথা বলা হয়েছে, তাই না? আবার রবীন্দ্রনাথের যে লেটার টু লর্ড চেমসফোর্ড, এখানে কি প্যাট্রিয়টিজম নিয়ে কথা বলা হয়নি? হয়েছে। একইভাবে যদি আমরা বলি আব্রাহাম লিঙ্কন বা হচ্ছে মার্টিন লুথার কিং, ওরা কি? তারপর হচ্ছে তোমার হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ওরা কি প্যাট্রিয়টিক নাই? না, প্যাট্রিয়ট না ওরা? তাহলে আছে স্যার। দেখা যাচ্ছে একটা হচ্ছে কি কিসের মাধ্যমে তুলে ধরলাম, আবার ধরো একটা তুলে ধরলাম কবিতার মাধ্যমে, আর একটা তুলে ধরলাম হচ্ছে প্রোজের মাধ্যমে, আর একটা তুলে ধরলাম লেটারের মাধ্যমে। সো দেখাচ্ছে যে আমরা কিন্তু একই সাবজেক্টকে হ্যাঁ ভিন্ন ভিন্ন মাধ্যমে তুলে ধরছি। It may be done partly by narration and partly by the assumption of a character other than one's own, which is Homer's way, হোমারের মতো করে, or by speaking in one's own person without any such change. তাহলে কেউ করতে পারে ডাইরেক্ট ন্যারেশনে, কেউ করতে পারে ইনডাইরেক্ট ন্যারেশনে। ডাইরেক্ট ন্যারেশন কি? মানে যে যেমনভাবে বলেছিল কথাটা ওইভাবে বলা, নাকি? মানে মানুষটা যেমন তাকে সেভাবেই তুলে ধরা। আর ইনডাইরেক্ট ন্যারেশন কি? থিম বা তত্ত্ব একই থাকা, হ্যাঁ থিম বা তত্ত্ব একই থাকবে, শুধুমাত্র আমি কি করব, আমার উপস্থাপনাটা ভিন্ন করব। তাই বলছে যে or by speaking in one's own person without any change, or by representing the character as performing all the actions dramatically. Thus, then, as I pointed out at the beginning, are the three factors by which the imitative arts are differentiated. তাহলে ইমিটেটিভ আর্টগুলো ডিফারেন্সিয়েট হয় বা ভিন্ন ভিন্ন হয় তিনটা কারণে। তিনটা কারণ কি কি? একটা হচ্ছে দেয়ার মিডিয়া, কোন মিডিয়া ইউজ করছে, দ্য অবজেক্টস দে রিপ্রেজেন্ট, কোন অবজেক্টকে তারা রিপ্রেজেন্ট করছে, দেয়ার ম্যানার অফ রিপ্রেজেন্টেশন, এবং কোন ম্যানারে তারা রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এই দেখো এই টেক্সটগুলো দেখো পড়া, এটা কত সালে দেখো তো, এটা তারিখ দেওয়া আছে, কত তারিখ দেখতে পাচ্ছ? 2004। 2008, 2008। তাই তো? 9/7/2008। স্যার 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 আট আট তাহলে আমি আট আট তাহলে আমি 2008 সালে কি কোন ইতে পড়তাম? থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে। 2008 সালে, আজ থেকে কত বছর আগে? 15 বছর আগে, নাকি? আট, জি স্যার। 10 আর 2 হইলো 12, 12 আর 3 হইলো 15। হ্যাঁ দেখ, আর বইটা তাই তো তো নাকি? হ্যাঁ বইটা ইঁদুরে খাইয়ে ফেলছে এই জায়গায়, হ্যাঁ। আর বইয়ের পেজ পুড়ি গেছে বলে মনে হয়েছে নাকি? পুড়ে না, এটা কালো হয়ে গেছে ইয়া তোলার পর,
হচ্ছে ইঁদুরে খাওয়া, কিছু অংশ ইঁদুরে খায় নিছে। আমার অনেক বই খেয়ে নিয়েছে। ইঁদুরের তো হক আছে। যখন আমি আইএলটিএস এর জন্য ঢাকাতে গেছিলাম, এক ফুফুর বাসায় রেখে গেছি, এসে দেখি উই পোকা, ইঁদুর সব কিছু মিলে বইগুলো খুব ভালো করে পড়ে ফেলেছে, এমন পড়া পড়েছে সব খেয়ে ফেলেছে। ঠিক খাক আছে, খাক। এমনও বই ছিল বই মাছ, তো খালি আর কিছু তো খাচ্ছে না। কিছু কিছু বই ছিল মাঝখান দিয়ে ফোটা হয়ে গেছিল, বুঝতে, মাঝখান দিয়ে ফোটা, এমন সুন্দর বাসা বানাইছিল সব। তো যাই হোক, এবারে বলছে কি, তাহলে কি বোঝা গেল যে রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট হতে পারে কয়টা ফ্যাক্টরের কারণে, বলো। তিনটা। তিনটা ফ্যাক্টর। আর তিনটা। মিডিয়া, অবজেক্ট, ফ্যাক্টরগুলো রিপ্রেজেন্ট, কি কি? মিডিয়া, মিডিয়া, পলিটিক্স, অবজেক্ট, অবজেক্ট অ্যান্ড ম্যানার, তাই তো? and মিডিয়া, manner. অবজেক্ট অ্যান্ড ম্যানার। একটা হচ্ছে কোন মিডিয়াতে ও রিপ্রেজেন্ট করবে, কোন অবজেক্টকে রিপ্রেজেন্ট করবে এবং কোন ম্যানারে রিপ্রেজেন্ট করবে। দাস ইন ওয়ান সেন্স সফোক্লিস মাইট বি কল্ড অ্যান ইমিটেটর অফ দ্য সেম কাইন্ড অ্যাজ হোমার। সফোক্লিসের আমরা কোনটা পড়েছি মনে আছে? সফোক্লিস, জি স্যার, ওডিপাস। ওডিপাস, তাই তো? ফর দে বোথ রিপ্রেজেন্ট গুড ম্যান, হোমার এবং সফোক্লিস দুইজনই গুড ম্যানকে তুলে ধরেছে। ইন অ্যানাদার সেন্স হি ইজ লাইক দ্য অ্যারিস্টোফেন্স, in that they both represent man in action, men actually doing things, and this some way is why their works are called dramas, from their representation men doing things. তার মানে পোয়েট্রিতে কি মানুষকে আমরা কাজ করতে দেখি নাকি ড্রামাতে, স্টেজে উপস্থাপন করা হয় ড্রামার মাধ্যমে, তাই না? এবং দেখানো হয় যে ম্যান ইন অ্যাকশন, মানে যে ক্যারেক্টার হয়তো উপস্থাপন করছে একজন অ্যাক্টর, কিন্তু সে তো কাজ করার মাধ্যমে কাজটা করছে। কিন্তু পোয়েট্রিতে যদি আমি করতাম, পোয়েট্রি জাস্ট কী করা হয়, রিসাইট করা হয়, সেটা তো আর অ্যাকশন করা হয় না। তাই বলছে and this some ways is why their works are called dramas, from their representation man doing things. For this reason too the Dorians claim the invention of both tragedy and comedy. For this reason too the Dorians claim the invention of both tragedy and comedy. ডোরিয়ান্সরা মনে করে যে তারাই ট্র্যাজেডি এবং কমেডি আবিষ্কার করেছে। Comedy is claimed by the Megarians, both by those here in Greece on the grounds that it came into being when they became a democracy. অতগুলো দরকার নেই আমার কথাবার্তা, এগুলো একই কথা বলছে। স্যার ডোরিয়ান্স কি? ডোরিয়ান্স হলো, দেখো, এক জাতি। একটা জাতিকে হ্যাঁ, জাতি, দেখো, DORIANS। অতগুলো আমরা জানতে যাবো না, ঠিক আছে? ওখানে যা আছে তার অর্ধেক বাদ দিয়ে কথা বলবো। দেখো, এই যে ডোরিয়ান্স were one of the major ethnic groups into which the Hellenes or Greeks মানে divided, মানে এটা এক ধরনের গ্রিক মিথোলজির একটা মানে সাইট বা এথনিক গ্রুপ। হ্যাঁ, তারা বিশেষ বিখ্যাত কিসের জন্য হচ্ছে, দ্য ডোরিয়ান্স আর নন ফর কালচারাল কন্ট্রিবিউশন। দেখো, এই যে কালচারাল, হ্যাঁ, সাচ অ্যাজ ডোরিক কলাম অর জিওমেট্রিক আর্ট, যেখানে যেমন দেওয়া হয়েছে। Unfortunately, they are mainly recognized for sending Greece into a long period known as the Dark Age because their invention ইত্যাদি। আচ্ছা, অত দরকার নেই, আমাদের মেন কথাটা বুঝলাম, এগুলো আমি আর পড়বো না, এসব নিয়ে কথা বলারও দরকার নেই, এখানে তেমন গুরুত্বপূর্ণ কথা নেই। এটা হচ্ছে এক ধরনের স্পিচ টাইপের, হ্যাঁ, অ্যারিস্টটলের এইগুলো। So much then for the number or character of the different kinds of imitation. এটা গেল দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি। এইবার তাহলে ট্র্যাজেডি তো আসলোই, আমরা দেখলাম এগুলো রিপ্রেজেন্ট করছে মানুষকে। ড্রামা বলা হচ্ছে কোনগুলোকে? ড্রামা দ্য আর্ট দ্যাট রিপ্রেজেন্টস ম্যান ইন অ্যাকশন। এইটা। এখন এর ম্যানার থাকবে কয়টা? তিনটা, তাই তিনটা ফ্যাক্টরি আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর আমরা যখন রিপ্রেজেন্ট করি তখন কয়টা ওয়েতে রিপ্রেজেন্ট করব? এটাও কয়টা ওয়েতে বলো তো এখানে? তিনটা ওয়ে, তাই তো? হয় বেটার, মানে বেটার, না হয় ওয়ার্স, আর না হয় দ্য সেম অ্যাজ লাইক, নাকি? তাহলে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি, এখন পোয়েট্রি কোথা থেকে উৎপত্তি লাভ করলো সেটা দেখি। আচ্ছা, বলছে দ্য ক্রিয়েশন অফ পোয়েট্রি জেনারেলি ইজ ডিউ টু টু কজেস, দুটা কারণে, বোথ রুটেড ইন হিউম্যান নেচার। আরে মানুষই তো পোয়েট্রি, তাই তো, উপস্থাপন করেছে। তাহলে মানুষের দুটা বিশেষ নেচারের জন্য, কি সেটা? দ্য ইনস্টিংক্ট ফর ইমিটেশন ইজ ইনহেরেন্ট ইন ম্যান ফ্রম হিজ আর্লিয়েস্ট ডেজ। ইমিটেশনটা কি? মানুষের একটা ইনস্টিংক্ট, যেটা জন্মগতভাবে পাওয়া। কিভাবে? দাদু কীভাবে পান খায়, ছোট বাচ্চারা কি ইয়া করে না, ইমিটেট করে না? তারপর হচ্ছে কোকিল পাখি ডাকে, মাঝে মাঝে করি কি আমরা,
কোকিল পাখির ডাকে আমরা ওটাকে অনুমান মিট করি আমরা। আমরা করার চেষ্টা করি, অনুমান করার বা ইমিটেট করার চেষ্টা করি। এইভাবে বলছে মানুষের প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হলো ইমিটেট করা, তার একটা জন্মগত বৈশিষ্ট্য। হি ডিফার্স ফ্রম আদার অ্যানিমেলস ইন দ্যাট হি ইজ দ্য মোস্ট ইমিটেটিভ অফ ক্রিয়েচার। অন্যান্য পশুরা আমাদেরকে অতটা ইমিটেট করতে পারে না, কিন্তু অন্যান্য পশুদের থেকে মানুষের একটাই পার্থক্য হলো যে মানুষ হলো ইমিটেটিভ ক্রিয়েচার। এই যে আমরা ইংরেজি শিখছি বা কথা বলছি বা গান শিখছি, সবই কারো না কারো ইমিটেশন করা। হি লার্নস হিজ আর্লিয়েস্ট লেসন বাই ইমিটেশন, কারণ তার প্রথম শিক্ষাটা শুরু হয় ইমিটেশনের মাধ্যমে। অলসো ইনবোর্ন ইন অল অফ আস ইজ দ্য ইনস্টিংক্ট টু এনজয় ওয়ার্কস অফ ইমিটেশন। আবার শুধু আমরা ইমিটেট করেই পছন্দ, মানে কাজ শেষ করে দিয়ে তা নয়, বরং আমরা ইমিটেশনের যে ওয়ার্কগুলো সেগুলো এনজয় করাও আমাদের কিন্তু একটা বৈশিষ্ট্য। কারণ কি, একজন কবিতা লিখেছে, আমি কেন কবিতা না লিখে ওর কবিতা পড়তে যাচ্ছি? একজন ড্রামা লিখছে, আমি নিজের ড্রামা না লিখে তার ড্রামা আমি কেন পড়তে যাচ্ছি? তাহলে তার ভিতরে বৈশিষ্ট্য আছে ইমিটেট করে উপস্থাপন করার, আর আমার ভিতরে বৈশিষ্ট্য আছে কি, ওইটা পড়ে এনজয় করা, নাকি? হোয়াট হ্যাপেন্স ইন অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স ইজ এভিডেন্স অফ দিস, ফর উই এনজয় লুকিং অ্যাট দ্য মোস্ট অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন অফ থিংস হুইচ ইন দেমসেলভস উই ফাইন্ড পেইনফুল টু সি, such as the forms of the lowest animals and of corpses. তারপর হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইন অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স ইজ এভিডেন্স অফ দিস, বলছে অ্যাকচুয়ালি আমরা কি করি তখন এভিডেন্স নেওয়ার চেষ্টা করি। ফর উই এনজয় লুকিং অ্যাট দ্য মোস্ট অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন অফ থিংস হুইচ ইন দেমসেলভস উই ফাইন্ড পেইনফুল টু সি। কেমন? বলছে আমরা অনেক সময় আমরা চাই কোনো কিছু রিপ্রেজেন্ট করতে এত অ্যাকুরেটভাবে, মাঝে মাঝে এমন কিছু ঘটে যে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাকুরেটভাবে, কিন্তু ওইটা যদি আমরা অরিজিনাল ফর্মে দেখতে যাই অনেক সময় আমরা সেটাকে সহ্য করতে পারি না। কেমন? আমরা যখন মৃত্যুর অভিনয় করছি, যখন আমরা স্টেজে মৃত্যুর অভিনয় করছি, কেউ মারা যাচ্ছে স্টেজেই, তখন সেটা কি আমরা অ্যাকুরেটলি সেটা রিপ্রেজেন্ট করছি, আমরা দেখছি, এনজয় করছি। কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা কোনো অ্যানিমেলস দেখি, লোয়েস্ট অ্যানিমেলস বা হচ্ছে কপস, তখন কি আমরা ওটা দেখে অনেক সময় ভয় পাই বা হচ্ছে সহ্য করতে পারি না বা ব্যথা পাই, এগুলো। দ্য রিজন ফর দিস ইজ দ্যাট লার্নিং ইজ আ ভেরি গ্রেট প্লেজার, নট ফর ফিলোসফার্স অনলি বাট ফর আদার পিপল অ্যাজ ওয়েল, হাউ এভার লিমিটেড দেয়ার ক্যাপাসিটি ফর ইট মে বি। তাহলে লার্নিং, আমরা অন্যকে ইমিটেট করে, যেমন আমরা অনেক সময় বাচ্চারা কোনো মৃত মানুষ দেখলে সেও মৃতের অভিনয় করে, কিন্তু মৃতের অভিনয় করে যে মজাটা আমি দিচ্ছি বা পাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে কি এই মৃত্যুটা আমাদের কাছে এরকম মজাজনক? বলো তো, এরকম কিন্তু মজাজনক নয়, তাই না? কি শুনতে পাচ্ছ সবাই আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। দে এনজয় সিং লাইকনেসেস, তারা একই রকম দেখতে পছন্দ করে। বিকজ ইন ডুইং সো দে অ্যাকুয়ার ইনফরমেশন, দে রিজন আউট হোয়াট ইজ রিপ্রেজেন্টস অ্যান্ড ডিসকভার, ফর ইনস্ট্যান্স দ্যাট দিস ইজ আ পিকচার অফ সো অ্যান্ড সো। হ্যাঁ, মানে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় যে কিছু কিছু বিষয় বলে এটা এরকমই, তার মানে এটা ভেবে আমি রিপ্রেজেন্ট করছি। ফর ইফ বাই এনি চান্স দ্য থিং ডেপিক্টেড হ্যাজ নট বিন সিন বিফোর, it will not be the fact that it is an imitation of something that gives the pleasure, but the execution or the coloring or some other such cause. তার মানে কি এখানে দেখানো হচ্ছে যে আমরা যখন কোনো কিছু রিপ্রেজেন্ট করব, তখন সেই রিপ্রেজেন্টেশন করা জিনিসটা যদি আমরা আগে থেকে না দেখে থাকি, আমরা যদি না দেখে থাকি, বলছে কি যে ফর ইফ বাই এনি চান্স দ্য থিং ডেপিক্টেড হ্যাজ নট বিন সিন বিফোর, যদি কোনোভাবে এমনটা হয় যে আমরা দেখি নাই, ইট উইল নট বি দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ অ্যান ইমিটেশন অফ সামথিং দ্যাট গিভস দ্য প্লেজার। তাহলে আমি মনে করি একটা জিনিস দেখি নাই, তাই না? তাই বলে কি যখন সে রিপ্রেজেন্ট করবে কোনো কিছুকে, সেখান থেকে কি আমি মজা পাবো না? বলো তো। মনে করো আমি কখনো ভিক্ষুক দেখি নাই, আমি কখনো বাস্তবিক অর্থে ভিক্ষুক দেখি নাই, কিন্তু আমার সামনে কেউ একজন ভিক্ষুকের অভিনয় করছে, তাহলে তাই বলে কি আমি ওই ভিক্ষুকের অভিনয় থেকে মজা পাবো না? বলো। বা যে ধরনের বিনোদন পাওয়ার কথা সেটা কি পাবো না আমি? অবশ্যই পাবো, নাকি? বলছে কারণ কি এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে তার ইমিটেশনটা শুধু না, বরং সে যে ওই জিনিসটা এক্সিকিউশন করতে পেরেছে, অ্যাক্টর যে ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পেরেছে। আমি হয়তো ভিক্ষুককে চিনি না, আমি হয়তো হিটলারকে কখনো দেখি নাই, তাই না? বা হয়তো আমি কখনো মজেসকে দেখি নাই, কিন্তু একটা ক্যারেক্টার করছে কি, ওই উপস্থাপনাটা করছে ওইগুলো,
যেমন অনেক কাহিনী আছে বর্তমানে যেগুলো নাটকীয় রূপ দেওয়া হয়েছে, অনেক সাহিত্যকর্ম দেওয়া আছে। মনে করো যে দেবদাস, দেবদাস একটা নভেল আছে নাকি, উপন্যাস আছে। এখন দেবদাসকে কি কেউ সরাসরি কোনোদিন দেখছো কেউ? হুম, আসলে কি ওই শাহরুখ নাটকের খানকে দেখি স্যার কেউ দেখে ওই উপন্যাসের যে দেবদাস ও কি আসলেই বাস্তবিক আছে বলো তো, নাকি ওটা ইমাজিনেশনে তৈরি করা? তৈরি করা। হ্যাঁ স্যার এটা কাল্পনিক হ্যাঁ কাহিনী। ওটা কাল্পনিক কাহিনী। তাই বলে কি ওটা পড়ার পর বা ওটা যদি একটা সিনেমা করা হয় সেটা দেখে কি আমরা কি, আমাদের কি ভালো লাগবে না, মজা পাবো না আমরা বলো তো? স্যার ভালো লেগেছে ছবিটা স্যার। হ্যাঁ, ভালো লাগছে। আমি বলছি দেবদাস ছবিটা ভালোই লেগেছে। হ্যাঁ, তাহলে ওই যে রিপ্রেজেন্ট করছে, তাই বলছে কি বাট দ্য এক্সিকিউশন অর দ্য কালারিং, তাহলে শুধু ইমিটেশন করছে ওটা না, বরং ওটা যে একজন ওই বিষয়টাকে অভিনয় করার মাধ্যমে তুলে ধরছে বা আরও সুন্দর করে চমকদারি ওয়েতে যে উপস্থাপন করছে, এটাই তো আমাদের ভিতরে প্লেজার দিচ্ছে। এটাই, আমি তাকে চিনি আর না চিনি, তাকে আমি বাস্তবিক দেখি আর না দেখি, তার না দেখার জন্য যে আমার প্লেজারটা বেশি হবে না এমনটা কিন্তু নাই। তাই বলছে দ্য ইনস্টিংক্ট ফর ইমিটেশন দেন ইজ ন্যাচারাল টু আস, অর্থাৎ ইমিটেশনটা আমাদের কাছে খুবই ন্যাচারাল একটা বিষয়, অ্যাজ ইজ অলসো আ ফিলিং ফর মিউজিক অ্যান্ড ফর রিদম। আচ্ছা, তা বলছে অ্যান্ড মিটার্স আর অবভিয়াসলি ডিটাচ সেকশন অফ রাইমস, সরি রিদমস, স্টার্টিং ফ্রম দিস ন্যাচারাল অ্যাপ্রিচিয়েট, এগুলো অত দরকার নেই। হাউএভার পোয়েট্রি সুন ব্রাঞ্চেস ইন্টু টু চ্যানেলস, তাহলে পোয়েট্রি আবার ভাগ হয়ে গেল। তাহলে পোয়েট্রি হলোটা কি, পোয়েট্রিও এক ধরনের ইমিটেশন, কিন্তু সেখানে কি কি অ্যাড করা হয়, মিটার ইউজ করা হয় বা মিউজিক ইউজ করা হয় বা রিদম ইউজ করা হয় বা রাইম ইউজ করা হয়। তারপরে বলা হচ্ছে পোয়েট্রিকে আমরা দুইটা ব্রাঞ্চে ভাগ করে ফেলছি অ্যাকর্ডিং টু দ্য টেম্পারামেন্টস অফ ইন্ডিভিজুয়াল পয়েট, মানে পয়েটের মেন্টালিটি অনুসারে। দ্য মোর সিরিয়াস মাইন্ডেড অ্যামং দেম রিপ্রেজেন্টেড নোবেল অ্যাকশনস অ্যান্ড দ্য ডুইংস অফ দ্য নোবেল পার্সন, যারা একটু সিরিয়াস টাইপের মানুষ তারা কি হাস্যকর কথা বলতে পারে খুব একটা, যারা সিরিয়াস গম্ভীর তারা কিন্তু হাস্যকর কথা বলতে পারে, তারা সবসময় সিরিয়াস কথাবার্তা বলে। আর যারা দেখবো যে ফানি টাইপের বা হচ্ছে খুব ফান করতে পারে, তারা দেখবো যে অল্পতেই সিরিয়াস বিষয়ের মধ্যেও ফান করছে। তাই বলছে যে কোন ধরনের মানুষ রিপ্রেজেন্ট করছে তার উপর ভিত্তি করে পোয়েট্রিকে আমরা দুইটা চ্যানেলে ভাগ করেছি। একদল হচ্ছে খুবই সিরিয়াস বিষয়কে তুলে ধরে, আর একদল হচ্ছে হোয়াইল দ্য মোর ট্রিভিয়াল রোট অ্যাবাউট দ্য কি করে, রোট অ্যাবাউট দ্য মিনার সর্ট অফ পিপল, মিনার মানে কি খুবই নিচু প্রকৃতি। দাস হোয়াইল দ্য ওয়ান টাইপ রোট হিমস অ্যান্ড পেনেজেরিস, দিস আদার্স বিগ্যান বাই রাইটিং ইনভেকটিভস। তাহলে একজন কি করছে খুবই সিরিয়াস, হ্যাঁ দেখো হিম, হিম মানে কি আমরা বলি তো, হিম বলতে আমরা কি বুঝি? হিম মানে গান না স্যার? স্যার কি গান বলে ওটাকে? ধর্মসঙ্গীত, তাই তো? টপ গান বা হ্যাঁ, বন্দনা। ধর্মসঙ্গীত, তাই তো। আর প্যানেজেরিক মানে কি দেখো, ওই জাতীয় সিরিয়াস যে কবিতাগুলো, PANEGERIC, ওটা এক ধরনের। দেখো আমরা ইংলিশে দিই, বাংলায় ওটাই আসবে। এই দেখো বিশেষ করে এলিজিক, যেটা আমরা এলিজেক বলছি, যে আ পাবলিক স্পিচ আর পাবলিক টেক্সট ইন প্রেজ অফ সামওয়ান অর সামথিং, এলিজিয়াক, যেটা প্যানেজেরিক থেকে আমরা এলিজিয়াকে আসছি, যেখানে অন্যের ইউলজি মানে প্রশংসা করা হবে বা ট্রিবিউট দেওয়া হবে, এটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখি কি অবস্থা। এই চলছে গাড়ি সিসিম। হ্যাঁ, দিস আদার্স বিগ্যান বাই রাইটিং ইনভেক্টিভ, ইনভেক্টিভ মানে হচ্ছে ওই যে হিউমারাস যে সকল ইয়াগুলো। উই নো অফ নো পোয়েমস অফ দিস কাইন্ড বাই এনি পোয়েট আর্লিয়ার দ্যান হোমার, হোমারের আগে আমরা এ ধরনের কবিতা লিখতে দেখি নাই। দো ইট ইজ লাইকলি এনাফ দ্যাট ম্যানি পোয়েটস রোড দেম, সবাই সিরিয়াস বিষয় লিখেছে, ইনভেক্টিভস বা ফানি এইগুলো বিষয় লেখেনি। বাট ফ্রম হোমার অনওয়ার্ড, কিন্তু পরবর্তী দেখা গেছে মে বি ফাউন্ড হিজ ওন মার্গিটিস, এটা যে হোমারেরই লেখা, for instance and poems of the same type. It was in such poems that the iambic pentameter was brought into use because of its appropriateness for the purpose, and it is called iambic today. তো iambic pentameter সেটা iambic বলা হয় today, from beginning the meter in which they wrote iambas or lampoons against one another. ল্যাম্পুন্স হচ্ছে ব্যঙ্গাত্মক কবিতাগুলো। In this way it came about that sort of our earlier poets became writers of heroic and some iambic verse. But just as Homer was the supreme poet in the serious style, standing alone both in excellence of composition and in dramatic quality of his representation of life,
So also in the dramatic character that he imparted not to invective but to his treatment of the ridiculous. He was the first to indicate the form that comedy was to assume. মানে তিনি মেইনলি সিরিয়াস লেখালেখি লিখেছেন, কিন্তু তার এই যে মার্টিস নামে যে একটা ড্রামা রয়েছে, কমেডি রয়েছে, যেখানে তিনি কমিক বিষয়গুলোকে বা রিডিকুলাস বা হিউমারাস ওয়েগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছে। তবে ফর বলছে যে ফর হিজ মার্গেটিস বেয়ার দ্য সেম রিলেশনশিপ টু আওয়ার কমেডিস অ্যাজ হিজ ইলিয়াড অ্যান্ড ওডিসি বেয়ার টু আওয়ার ট্র্যাজেডি। তাহলে ইলিয়াড এবং ওডিসি পড়লে যেমন আমরা ট্র্যাজেডির সেন্সটা পাই, ঠিক ওইরকমভাবে মার্গেটিস পড়লে আমরা ওইরকম যে কমেডির সেন্সটা পাবো। When tragedy and comedy appeared, those whose natural aptitude inclined them towards the one kind of poetry wrote comedies instead of lampoons, and those who were drawn to the other wrote tragedies instead of epics. For these new forms were both grander and more highly regarded than the earlier. মানে মূল কথা হলো যে আগে মানুষ পোয়েট্রি লিখেছে বা পোয়েটিক বিষয়গুলো আমাদের তুলে ধরেছে, পরবর্তীতে ওইটাই আবার ট্র্যাজেডি বা কমেডিতে রূপ নিয়েছে। যারা হচ্ছে এই যে ইনভেক্টিভ লিখে মানে মনে করো যারা হচ্ছে ওই ব্যঙ্গাত্মক কবিতা লিখেছে, তাদের দ্বারা কি ওই সিরিয়াস ট্র্যাজেডি লেখা যাবে, হবে কি বলো তো? নাকি যারা ওই সিরিয়াস স্টাইল নিয়ে লিখেছে তারাই হচ্ছে এই ট্র্যাজেডি লিখতে পারবে? কোনটা মূলত কারা? মনে করো তুমি খুবই সিরিয়াস বিষয়গুলোকে উপস্থাপন করো বা সিরিয়াস কথাবার্তা তোমার জন্য পছন্দ লাগে, হাস্য রসাত্মক তুমি একটা খুব পছন্দ করো না, তাহলে কি আসলে কি তুমি কমেডি লিখতে পারবা? না না স্যার। ওটা আমি পারবো না। আমি পারবো কমেডি লিখতে, কিন্তু সিরিয়াস লিখতে পারবো না। তো ঠিক ওই ব্যাপারটা কিন্তু এখানে সেটাই বলা হচ্ছে যে যে যারা যে ধরনের মেন্টালিটি তারা সেই বিষয়টাকে পছন্দ করে নিয়েছে। বলছে ইট ইজ বিয়ন্ড মাই স্কোপ হেয়ার টু কনসিডার হোয়েদার আর নট ট্র্যাজেডি ইজ নাও ডেভেলপড অ্যাজ ফার অ্যাজ ইট ক্যান বি ইন ইটস ভেরিয়াস ফর্মস অর ডিসাইড দিস বোথ অ্যাবসলিউটলি অ্যান্ড ইন রিলেশন টু দ্য স্টেজ। মানে এই ট্র্যাজেডিটা যে কবে কীভাবে ডেভেলপড হয়েছে, কিসের সাথে মিল রেখে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। ইট ইজ বিয়ন্ড মাই স্কোপ। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে বোথ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি হ্যাড দেয়ার ফার্স্ট বিগিনিং ইন ইম্প্রোভাইজেশন। ইম্প্রোভাইজ মানে বুঝো? ইম্প্রোভাইজ মানে হচ্ছে কি এক রূপ থেকে আর একটা রূপে রূপান্তর করা। যারা এপিক লিখেছে সেই এপিক রাইটার, এপিক কিন্তু সিরিয়াস ম্যাটার নিয়ে ডিল করে, অতএব যারা এপিক লিখেছে তারা অটোমেটিক ট্রান্সফার হয়ে গেছে কোথায়? ট্র্যাজেডিতে। বা যারা হচ্ছে ওই যে ইনভেকটিভস বা হচ্ছে ল্যাম্পন্স লিখেছে তারা অটোমেটিক ট্রান্সফার্ড হয়ে গেছে বা তাদের ইন্টারেস্টটা চলে এসেছে কমেডির প্রতি। তো এটাকে হচ্ছে ইম্প্রোভাইজেশন। ইম্প্রোভাইজেশন মানে কি? একটা বিষয়কে কীভাবে ইমপ্রুভ করা যায়, ডেভেলপ করা যায়। বলছে দ্য ওয়ান অরিজিনেটেড উইথ দোজ হু লিড দ্য ডিথিরাম্বিক, দ্য আদার উইথ দ্য লিডার্স অফ দ্য ফ্যালিক সংস হুইচ স্টিল সার্ভাইভ টুডে অ্যাজ ট্রেডিশনাল ইনস্টিটিউশন ইন ম্যানি অফ আওয়ার সিটিজ। লিটল বাই লিটল ট্র্যাজেডি অ্যাডভান্সড, ইচ নিউ এলিমেন্ট বিং ডেভেলপড অ্যাজ ইট কেম ইন টু ইউজ। মানে আস্তে আস্তে ট্র্যাজেডিটা ডেভেলপ করেছে, নতুন নতুন এলিমেন্টগুলো যুক্ত হতে 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 আজকের অবস্থানে যেটা আমরা দেখতেছি সেটাতে চলে এসেছে। আনটিল আফটার ম্যানি চেঞ্জেস ইট অ্যাটেন্ড ইটস ন্যাচারাল ফর্ম অ্যান্ড কেম টু আ স্ট্যান্ড স্টিল। তারপরে একসময় এটা অ্যাড হতে হতে একটা ন্যাচারাল ফর্মে চলে এসেছে, আর তখন থেকেই ট্র্যাজেডির যে নিজস্ব বৈশিষ্ট্য সেটা স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। যেমন এস্কিলাস ওয়াজ দ্য ফার্স্ট টু ইনক্রিজ দ্য নাম্বার অফ অ্যাক্টর্স ফ্রম 1 to 2। আগে ওয়ান অ্যাক্টর নিয়ে কি করা হতো? ড্রামা উপস্থাপন করা হতো, কিন্তু এস্কিলাস এটাকে 2 অ্যাক্টরে রূপান্তর করেন। কাট ডাউন দ্য রোল অফ কোরাস, তিনি কোরাসের রোলগুলোকে, ভূমিকাগুলোকে মাইনাস করে দেন। অ্যান্ড গিভ দ্য ফার্স্ট প্লেস টু দ্য ডায়ালগ, এবং তিনি ডায়ালগকে প্রধান গুরুত্ব দেন। অন্যদিকে সফোক্লিস ইন্ট্রোডিউস 3 অ্যাক্টার্স, সফোক্লিস আবার 3 অ্যাক্টার্সকে উপস্থাপন করেন। অ্যান্ড পেইন্টেড সিনারি, মানে স্টেজে তো আর আমরা সিন আনতে পারি না, তাই পিছনে বা হচ্ছে গাছপালা দিয়ে একটা স্টেজের একটা রূপকে উপস্থাপন করা হয়েছে। অ্যাজ ফর দ্য গ্র্যান্ডিওর অফ ট্র্যাজেডি ইট ওয়াজ নট স্টিল লেট দ্যাট ইট অ্যাকোয়েন্টেড ইট ক্যারেক্টারিস্টিক স্টাইল, মানে স্টেটলিনেস। আজকে তার যে একটা চমকদারিত্ব, না তার যে একটা মানে কি বলবো, আজকে যে একটা অবস্থানে আছে, এইটা ইট ওয়াজ নট আনটিল লেট, মানে এটা যে খুব তাড়াতাড়ি হয়েছে তা নয়, কিন্তু ধীরে ধীরে এইটা অর্জন করেছে, অ্যাকুয়ার্ড করেছে। হোয়েন প্রোগ্রেসিভ বিয়ন্ড দ্য মেথডস অফ স্যাটারিক ড্রামা ইট ডিসকার্ডেড দ্য স্লাইড প্লটস অ্যান্ড কমিক ডিকশন। তাহলে ট্র্যাজেডির ক্ষেত্রে
স্লাইড মানে কি, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেই প্লটগুলোকে বাদ দেওয়া হয়েছে, কমিক ডিকশন এগুলোকে ডিসকার্ড করা হয়েছে, অ্যান্ড ইটস মিটার চেঞ্জ ফ্রম ট্রকেইক অ্যান্ড টেট্রামিটার টু আয়াম্বিক, এবং সেই মিটারগুলোকে চেঞ্জ করে ট্রকেইক বা টেট্রামিটার থেকে সেটাকে আয়াম্বিকে রূপান্তর করা হয়েছে। At first, the poets had used the tetrameter because they were writing satire poetry, which was more closely related to the dance. But once dialogue had been introduced, আর যখন পোয়েট্রির জায়গায় ডায়ালগ ইন্ট্রোডিউস করা হলো, by its very nature it hit upon the right measure, for the iambic is of all measures to the best suited to the speech. অতএব আয়াম্বিকটা ব্যবহার করা হয়েছে কখন, যখন ডায়ালগকে ইনক্লুড করা হয়েছে। This is shown by the fact that we most usually drop into iambics in our conversation with one another. দেখো আমরা যে কথা বলছি এই কথাটাও কিন্তু আয়াম্বিক মানে কি ডাউন আপ এরকম একটা সেন্স। হ্যাঁ, আমার কথার ভিতরে কি এরকম একটা টোন আছে, একটা রিদম আছে, কখনো জোরে ফোর্সে কথা বলছি, কখনো ধীরে কথা বলছি। তার মানে দেখবো যে বিশেষ করে যদি আমরা স্টেজ নাটক দেখি, তারা কি আমাদের মতো সিম্পলি কথা বলে, নাকি একটা মানে কি বলবো, একটা কাব্যিক একটা ইয়া থাকে, মানে কি রিদম থাকে, মিউজিক্যাল একটা সেন্স থাকে। যারা যাত্রা করে তারা কিন্তু নর্মাল কথা বলে না, বলে যাত্রা দেখছো কখনো? ফারুক, স্যার ওরা একটু সুরে সুরে জি, স্যার, হালকা দেখি। কথা বলে। একটু সুর, তাই তো, একটা মানে কি রিদম বা একটা রাইম এরকম ভাবে কথা বলে। তাই বলছে অ্যানাদার চেঞ্জ ওয়াজ দ্য ইনক্রিজ নাম্বার অফ এপিসোড অ্যান্ড অ্যাক্টস। আর যত বেশি আস্তে আস্তে কি হচ্ছে, এপিসোড যোগ হচ্ছে, অ্যাক্ট যোগ হচ্ছে, সিন যোগ হচ্ছে, আস্তে আস্তে ট্র্যাজেডি তার নিজস্ব রূপে ধীরে সুস্থে চলে আসছে। উই মাস্ট পাস ওভার সাচ আদার ম্যাটার্স অ্যাজ দ্য ভেরিয়াস এম্বেলিশমেন্টস অফ ট্র্যাজেডি and the circumstances in which they are said to have been introduced, for it would probably be a long business to go into them in any detail. বলছে এই বেশি ডিটেলে গেলে অনেক বড় বিজনেস, ও নিয়ে কথা বলা যাবে না। তাহলে এখানে আমরা দেখলাম কি, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি। তাহলে পোয়েট্রি বলতে বলতে আমরা কিন্তু কিসে চলে এসেছি, ড্রামাতে চলে এসেছি। কমেডি ড্রামা শুরু করছি। এরপর দেখো দ্য রাইজ স্যার অফ কমেডি অ্যান্ড এপিক কম্পেয়ার্ড উইথ ট্র্যাজেডি। দেখো আমরা প্রথমে এবার দেখলাম কি, যে পোয়েট্রির সাথে সাথে মিল রেখে আমরা দুটা ড্রামার রূপ পেলাম, একটা হচ্ছে ট্র্যাজেডি, একটা কমেডি এখানে। এরপর আবার কিভাবে কমেডি আসলো আর কিভাবে ট্র্যাজেডি আসলো সেটাকে আমরা এখন কম্পেয়ার করে দেখার চেষ্টা করব। হ্যাঁ বলো। বলছি স্যার ওই থাক বলবো না। আচ্ছা, বলে ফেলতে হবে তো। আচ্ছা, তো এখানে বলতে অসুবিধা হয় পরে বলো। বলছে দ্য রাইজ অফ কমেডি। হ্যাঁ বলো। তাহলে চ্যাপ্টার 4 আমরা পেলাম যে হচ্ছে পোয়েট্রিতে আগে সুর করে জাস্ট রিদিমে লেখা হতো, কিন্তু ওর মাঝখানে হচ্ছে ডায়লগ অ্যাডার পরে ড্রামাটা এসেছে। ড্রামা এসে গেছে। হ্যাঁ, ড্রামা হচ্ছে ডায়ালগ এবং হচ্ছে ম্যান অফ অ্যাকশন। পোয়েট্রিতে তো অ্যাকশন থাকে না, তাই না? কিন্তু ড্রামাতে অ্যাকশন থাকে। তাহলে পোয়েটিক রূপটাকে যখন তুমি অ্যাকশনে রূপান্তর করলে এবং ডায়ালগ দিলা, তখনই সেটা ড্রামাতে রূপান্তর হয়ে গেল। সিরিয়াস পোয়েট্রিগুলো হয়ে গেল কি কিসে? কমেডি। না না না, সিরিয়াস গুলো তো সিরিয়াস হয়ে গেল ট্র্যাজেডি। ট্র্যাজেডি। এটাই। তাই বলছে দ্য রাইজ অফ কমেডি। এবার আমরা দেখি, আই হ্যাভ রিমার্ক, বলছে আগেই বলেছি কমেডি রিপ্রেজেন্ট দ্য ওর্স টাইপ অফ ম্যান। তাহলে কমেডিতে ওর্স টাইপ অফ ম্যান থাকে, তাই না? ওর্স হাউএভার নট ইন দ্য সেন্স দ্যাট ইট এমব্রেসেস এনি অর এভরি কাইন্ড অফ ব্যাডনেস। ওর্স মানে এটা নয় যে সে খুব খারাপ, কিন্তু সেন্সটা হচ্ছে কি রিডিকুলাস। ওর্স মানে এখানে মানে লোক ক্যারেক্টারগুলো বোঝানো হচ্ছে যাদের অত গুরুত্ব নেই। হ্যাঁ, বলছে বাট ইন দ্য সেন্স দ্যাট দ্য রিডিকুলাস ইজ আ স্পিসিস অফ আগলিনেস অর ব্যাডনেস। মানে রিডিকুলাস মানে হাস্যকর, যেটা আমরা মানে সমাজের ওই ফানি দিকগুলোকে তুলি। যেমন ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড তোমাদের একটা ড্রামা আছে, তাই না? এখানে দেখবা যে ওটা যে আসলেই যে কমেডি এবং কমেডি অফ ম্যানার্স, সেটা কিন্তু তোমরা ওখানে দেখবা। বলছে ফর দ্য রিডিকুলাস কনসিস্ট ইন সাম ফর্ম অফ এরর অর আগলিনেস দ্যাট ইজ নট পেইনফুল অর ইনজুরিস। দ্য কমিক মাস্ক ফর এক্সাম্পল ইজ ডিস্টর্টেড অ্যান্ড আগলি বাট কজেস নো পেইন। তার মানে কমিক যে মাস্কগুলো আছে, মানে মাস্ক পরার মাধ্যমে তারা সমাজের ওইগুলোকে অবস্থানগুলোকে তুলে ধরে। যেমন একজন একটা হয়তো রিক্সাওয়ালার বিষয়টাকে অভিনয় করতে পারে, বা হচ্ছে একজন ঘুষখোরের একটা অভিনয় করতে পারে। মানে আমরা দেখতে একটা ফানি, কিন্তু আসলে এর ভিতরে শিক্ষামূলক জিনিস আছে। নাও উই নো সামথিং অফ দ্য সাকসেসিভ স্টেজেস বাই হুইচ ট্র্যাজেডি ডেভেলপ। তাহলে আমরা জানলাম কমেডি এসেছে কার কাছ থেকে? কমেডি রিপ্রেজেন্ট দ্য ওয়ার্স টাইপ অফ ম্যান। অন্যদিকে আমরা বলতে পারি ট্র্যাজেডি ডেভেলপড অ্যান্ড অফ দোজ হু আর রেসপন্সিবল ফর দেম। দ্য আর্লি হিস্ট্রি অফ কমেডি হাউএভার ইজ অবস্কিওর।
যে কবে যে কমেডি এসেছে সেটা অবস্কিওর, আমাদের কাছে অজানা, বাট ইট ইজ নট টেকেন সিরিয়াসলি। কিন্তু কেন হয়েছে, কোথায় হয়েছে, এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবিনি। ইট ওয়াজ আ লং টাইম বিফোর দ্য আর্কন গ্র্যান্টেড আ কোরাস টু কমেডিস, আনটিল দেন দ্য পারফরম্যান্স আর ভলেন্টিয়ার্স। মানে আস্তে আস্তে অ্যাড করা হয়েছে, সেটা কথা বলা হচ্ছে। কমিটি হ্যাড অলরেডি অ্যাকোয়ার্ড, কি অ্যাকোয়ার করেছে, certain clear-cut forms before there is any mention of those who are named as its poets. Nor is it known who introduced mask or prologues, কে mask কে prologues আবিষ্কার করেছে সেটা আমরা জানি না, or a popularity of actors or other things of that kind, কে popular actor ছিল, মানে আমরা কিছুই জানি না। Properly worked out plots originated in Sicily with Epicharmus or Formis of Athenian poets Crates was the first to describe the lampoon pattern and to adapt stories and plots of a more general nature. অত কিছু আমাদের দরকার নেই, অত উদাহরণ। এক্সাম্পল, এপিক পোয়েট্রি অ্যাগ্রিজ উইথ ট্র্যাজেডি। দেখো তাহলে এপিকের সাথে কার রিলেটেড, অ্যাগ্রি মানে কি, মিলে আর কি। এপিক পোয়েট্রি অ্যাগ্রিজ উইথ ট্র্যাজেডি টু দ্য এক্সটেন্ট দ্যাট ইট ইজ আ রিপ্রেজেন্টেশন ইন ডিগনিফাইড ভার্স অফ সিরিয়াস অ্যাকশনস। কারণ এপিকেও সিরিয়াস অ্যাকশন উপস্থাপন করা হয়, ট্র্যাজেডিতেও সিরিয়াস অ্যাকশনে রিপ্রেজেন্ট করা হয়। দে ডিফার হাউএভার ইন দ্যাট এপিক কিপস টু আ সিঙ্গেল মিটার অ্যান্ড ইজ ইন ন্যারেটিভ ফর্ম। তার এপিক হচ্ছে ন্যারেটিভ ফর্ম, এটা তো আর অ্যাকশন রিলেটেড না, এটা একটা পয়েন্ট যেটা শুধুমাত্র রিসাইট করা হয়। অ্যানাদার পয়েন্ট অফ ডিফারেন্স ইজ দেয়ার লেন্থ। তাহলে এপিক এবং ট্র্যাজেডির মধ্যে আর একটা পার্থক্য কি, ট্র্যাজেডি ট্রাইস অ্যাজ ফার অ্যাজ পসিবল টু কিপ উইদিন আ সিঙ্গেল রিভলিউশন অফ দ্য সান, যেটা আমরা কি বলছি, ইউনিটি অফ টাইম নাকি। ট্র্যাজেডি কি করে, ইউনিটি অফ টাইম মেনটেন করে, অর অনলি স্লাইটলি টু এক্সিড ইট, অথবা এর থেকে একটু বেশি হয়। অন্যদিকে হোয়ার অ্যাজ দ্য এপিক অবজার্ভ নো লিমিট ইন ইটস টাইম অফ অ্যাকশন, এর কোনো টাইম অফ অ্যাকশনের কোনো লিমিট নেই। অলদো অ্যাট ফার্স্ট দ্য প্র্যাকটিস ইন দিস রেসপেক্ট ওয়াজ দ্য সেম ইন ট্র্যাজেডিজ ইন এপিক্স। অফকোর্স দ্য কনস্টিটিউয়েন্ট পার্টস সাম আর কমন টু বোথ কাইন্ডস। তাহলে কিছু কিছু এলিমেন্ট রয়েছে বা পার্ট রয়েছে যেগুলো এপিক এবং ট্র্যাজেডিতে কমন, কিন্তু দুইটা তিনটা পার্থক্য রয়েছে যেটা এখানে আমরা দেখব। তাহলে কি হচ্ছে, এপিকে সিঙ্গেল মিটার ইউজ করা হয় এবং ন্যারেটিভ ফর্ম ইউজ করা হয়, কিন্তু যেটা ট্র্যাজেডিতে করা হয় না। আর একটা পার্থক্য হলো কি, ট্র্যাজেডির একটা কি রয়েছে, সীমিত মানে লেন্থ রয়েছে, সেটা হলো কি উইথ আ সিঙ্গেল রেভলিউশন অফ দ্য সান, মানে 24 আওয়ার্স, বুঝতে পারছো। আর অন্যদিকে এপিকের কি কোনো লিমিট আছে, কোনো লিমিট নেই। বাকি যে ক্যারেক্টারিস্টিকগুলো সেগুলো সবগুলোর মধ্যে একই। অ্যান্ড সাম আর peculiar to tragedies. Thus, anyone who can discriminate between what is good and what is bad in tragedy can do the same with epic. তাহলে ট্র্যাজেডিতে কোনটা ভালো কোনটা মন্দ যদি আমরা ডিসক্রিমিনেট করতে পারি, তাহলে এপিকেও করা সম্ভব, কারণ দুটো তো একই জিনিস। ফর অল দ্য এলিমেন্টস অফ এপিক আর ফাউন্ড ইন ট্র্যাজেডি, দো নট এভরিথিং দ্যাট বিলংস টু ট্র্যাজেডি ইজ টু বি ফাউন্ড ইন এপিক। তাহলে এপিকের সব কিছু আমরা কোথায় পাবো, এপিকের সব এলিমেন্ট আমরা কোথায় পাবো বলো, ট্র্যাজেডির মধ্যে। কিন্তু ট্র্যাজেডির সব এলিমেন্ট আমরা এপিকে পাবো না। কেমন, এপিকে আমরা বিশেষ যেটা পাবো সেখানে অ্যাক্টর থাকবে, অ্যাকশন থাকবে, তাই না, মিউজিক থাকবে ইত্যাদি, কিন্তু এপিকে সেগুলো থাকবে না। তাহলে আমরা দেখলাম অরিজিন অফ দ্য কমেডি কোথা থেকে আসছে, ওর্স কাইন্ড অফ পোয়েট্রি থেকে নাকি। আর ট্র্যাজেডি আসছে কোথা থেকে, এপিক থেকে, যারা ডিল করে কি নিয়ে, সিরিয়াস ম্যাটার নিয়ে, সিরিয়াস টাইপ অফ ম্যাটার। আর এপিক এবং ইয়ার মধ্যে পার্থক্য কি সেখানে এখানে একটু দেওয়া হয়েছে। তো এই হলো আমাদের পঞ্চম পর্যন্ত পড়া। আছে কতগুলো, ফার্স্ট আছে 1 থেকে 14, তারপরে আবার কয়েকটা। আচ্ছা তাহলে আমরা একবারে আগামী দিন, আচ্ছা একটু দেখি, তো সবগুলা কি পড়তে হবে নাকি এই বইয়ে যা আছে? না সব না, ওখানে তো বলেই দিয়েছে। ও, মাত্র 26টা আছে বইয়ে স্যার মোট। হ্যাঁ যেখানে 1 থেকে 14, তারপর হচ্ছে 24 আর 26, এখানে মেইনলি আলোচনা করা হয়েছে ট্র্যাজেডির ফিচারগুলো নিয়ে, যেগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম সেকেন্ড ইয়ারে, কিছু পড়েছিলাম না, প্লট, ক্যারেক্টার, হিরো, হ্যাঁ ফিচার অফ আ হিরো, তাই তো, ট্র্যাজেডি বললাম স্যার। বৈশিষ্ট্য কি, ওইগুলো এখানে আসবে। ও, আচ্ছা, তো আগামী দিন তোমাদের পড়া থাকবে হচ্ছে, মানে একটু পড়ে ফেলবা বাসায়, 6 থেকে, এগুলো যেহেতু আমাদের পড়া আছে অলরেডি, হ্যাঁ কিছু জিনিস পড়া আছে 6 থেকে, তোমরা আমি একটু দেখি পড়া না ছোট হবে বই থেকে,
কালকে এটাও অ্যাড করতে হবে। 6, 6টা একটু বড় হবে। 7, 8, ছোটই 9, হবে স্যার। 10। আচ্ছা, আমরা 11 পর্যন্ত পড়বো আগামী দিন। 11 পর্যন্ত তোমরা একটু বাসায় দেখে আসবে। হুম। ঠিক আছে স্যার। 11 পর্যন্ত। স্যার কঠিন কঠিন তো লাগছে নাকি? না, এমনি তোমাদের কঠিন লাগার বিষয়টা হলো যে এখানে যে পরিচিত অপরিচিত যে কাহিনীগুলো নিয়ে আসতে হচ্ছে বা রাইটারের নাম বলা হচ্ছে এগুলো। তাছাড়া তথ্যগুলো খুব কম। সেটা তো বুঝলাম। হুম। এবার সামারিগুলো পড়ে ফেলবা ওটি, তাহলে হবে চ্যাপ্টার ওয়াইজ। আছে না সামারি? বই আছে? স্যার আমাদের কি বইটা না এখন কারোর কাছে আছে কি বলতে পারলাম না। স্যার আমার কারোর কাছে আছে, আছে? আমার আছে। স্যার পাঠিয়ে দিও না। হ্যাঁ পাঠিয়ে দিও হবে। চ্যাপ্টার ওয়াইজ সামারি, তাই আচ্ছা না? ঠিক। হুম, থাকার হুম। তো কথা। স্যার বলো। বলছি সৃজনীকে যদি কমেডি লিখতে দেওয়া যায় ও কি পারবে স্যার লিখতে? সেটা তোমরা জানো, এতক্ষণ পড়ে কি বুঝলা? আচ্ছা, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা একটু এটা একটু ইয়া টাইপের, হ্যাঁ, মানে ওর ল্যাঙ্গুয়েজ থেকে একটু ভিন্ন, দেখতে পারো। এই যেখানে। হুম। হ্যাঁ, এটা একটু আধুনিক ল্যাঙ্গুয়েজে লেখা। হুম, সহজ করে। হ্যাঁ। একটু শীট বের করে দেবেন তারপরে পড়ি মজা হয়, এখান থেকে পড়ি মজা হয় নাকি? শীটের হিসাব বাদ দাও, শীট কেউ করে? পিডিএফ দিবেন এটা আমাদেরকে। আচ্ছা, এটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে থাকলো হচ্ছে তোমাদের 6 থেকে কত 11 পর্যন্ত, তাই তো? হুম। এটা সুন্দর করে পড়ে ফেলবা। আচ্ছা। স্যার কালকে তো ছুটি মুটি তো নাই স্যার, তাই না স্যার কলেজ? কলেজ কিসের ছুটি? হ্যাঁ, তোমরা শুধু ছুটি খাওয়ার ইচ্ছা করলে হবে? না স্যার ওই মানে জানিনি তো তাই জিজ্ঞেস করছি স্যার। কখন কি ছুটি হয় এখন আমার দেশের স্কুল কলেজ ভার্সিটি, কবে তুমি কোথায় কাকে পুজো করতে হয়। তুমি ফ্রি ফ্রি পাও তো এই জন্য যাও না কলেজে, তাই না? কিন্তু যদি টাকা দিয়ে যাইতে হতো তখন একটা ক্লাসের জন্য যাইতে। তা কলেজে তো দুই অবশ্যই স্যার, তিনটা তা তো ক্লাস জানতাম। পাওয়া যায়, তাই না? কলেজে 2-3টা ক্লাস পাওয়া যায়। আর প্রাইভেটে একটা মাত্র পাওয়া যায়। তারপরেও প্রাইভেটে তোমরা ঠিকই আসো, টাকা দিয়ে আসো, টাকা খরচ করে আসো। আর কলেজে যাতায়াত ভাড়া দিতে ভয় পাও। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তাহলে বাকিগুলো একটু পড়ে নিও, হ্যাঁ? ওকে, গুড নাইট।